বলা হচ্ছে আমরা এবার একটা চমৎকার সম্প্রীতি দেখলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে। একই সঙ্গে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে সৌহার্দ্যতা, খুব কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পাওয়াটা, ঈদগাতে যারা নামাজ পড়তে এসেছেন সেটাও একটা বড় ব্যাপার। কিন্তু সম্প্রীতি এই জায়গাটা আসলে ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারা বিভিন্ন বিষয়ে আলোচনা বাদ দিয়ে দাবি নিয়ে খুব শক্তভাবে এখন থেকেই যদি মাঠে নামার কথা বলেন, যে ঝুঁকির কথা লোটন একদম বললেন। একটু কি বলবেন জনাব সাইফুল হক, এটা কতটা সংকার হতে পারে? রাজনৈতিক দলগুলোকেই তো সম্প্রীতির জায়গাটা ধরে রাখার জন্য কাজ করতে হবে, সেটা আসলে কতটা হওয়ার সম্ভাবনা আপনি অন্তত দেখছেন, কতটা আশাবাদী আপনি? জি জি, আপনাকে ধন্যবাদ। আমি যারা আলোচনায় আছেন আর যারা আপনার এই জনপ্রিয় অনুষ্ঠান দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই বা ঈদ মোবারক। আমরা এটা সত্য যে আমরা একটা নতুন প্রেক্ষিতে একটা 17 বছর পর একটা জাতীয় নির্বাচন, যেখানে জনগণ ভোট দিতে পেরেছে। এবার মধ্য দিয়ে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করেছেন, বিএনপি নেতৃত্বের সরকার গঠিত হয়েছে। তারপরে এবার ঈদ উল ফিতরের এটাই প্রথম বড় জাতীয় উৎসব, যেটা আমরা নতুন সরকারের আমলে উৎসবটা খানিকটা বর্ণিল চেহারা নিয়েছে। আমরা ছোটকালে পড়েছি যে আপনি দুঃখ ভাগ করলে দুঃখটা কমে, যখন আনন্দ ভাগ করেন তখন আনন্দের ছটা, আনন্দের ব্যঞ্জনা অনেকখানি বেড়ে যায়। ফলে আপনি এই উৎসবের আনন্দ যত বেশি আপনি ভাগ করতে পারবেন সমাজের সাধারণ মানুষ, নানা স্তরের মানুষের মধ্যে নতুন চেহারা, নতুন মাত্রা, নতুন ব্যঞ্জনা এটা নেবে। সেই অর্থে বলতে পারেন একটা উচ্ছ্বাস আছে, আনন্দ আছে, কিছুটা স্বস্তির জায়গাটা আছে। এবং রাষ্ট্রপতি এবারই তিনি মনে হয় 1.5 বছর পরে এবার তিনি ঈদের বড় জামাতে এবার তিনি প্রকাশ্যে অংশ নিয়েছেন। এটাও একটা নতুন বার্তা যে বর্তমান সরকার রাষ্ট্রপতি কে সেটা যেমন একটা বিবেচনার প্রশ্ন, রাষ্ট্রপতির অফিস, রাষ্ট্রপতির যে সাংবিধানিক পদ, তার সাথে মনে হয় তারা একটা রাজনৈতিকভাবে কাজ করতে চান। এই বার্তাটাও মোটামুটি খুব স্পষ্টভাবে এটা বেরিয়ে এসছে। একই সাথে এবার দেখলাম যেটা বললেন, প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে মানুষের বিভিন্ন উচ্ছ্বাস খুবই স্বাভাবিক। আর তো এটা তো যেটা আমরা অনেকদিন ধরে এই ধরনের একটা দৃশ্য মানুষ দেখেনি। তো এটা মনে করি যে এটা একটা খুব ইতিবাচক জায়গাটা। বিরোধী দল পার্লামেন্ট গঠিত হয়েছে, পার্লামেন্ট বলা হচ্ছে যে সমস্ত বিষয়ে আলোচনা করবেন, কথা বলবেন এবং সেখানে যাবতীয় অমীমাংসিত বিষয়গুলো শেষ পর্যন্ত তাদেরকে মীমাংসা করতে হবে। একই সাথে তো রাজপথ যে কোনো দলের জন্য, শুধু বিরোধী দল হবে কেন, সরকারি দল, বিভিন্ন বিরোধী দল, বিভিন্ন রাজনৈতিক দল, রাজপথ তো সবার জন্য উন্মুক্ত। তো সুতরাং রাজপথে বিরোধী দল দাবি আদায়ের জন্য একটা চাপ তৈরি করবে, এটা যে কোনো গণতান্ত্রিক সমাজে একটা স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে এখনই এত উদ্বিগ্ন হওয়ার মতন তেমন কিছু নেই, তেমন কিছু আমি দেখি না। ফলে একটা চাপ ভেতরকার আলোচনা, পার্লামেন্টের আলোচনার বাড়তি চাপ তৈরি করবার জন্য রাজনৈতিক দলগুলো মাঠে কিছু কর্মসূচি থাকতে পারে। এটাকে স্বাভাবিকভাবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এটা একটা দিক, কিন্তু সবকিছুর পরেও আবার একটা জাতীয় ঐক্যটাকে ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি উৎসবের আমেজ বলছেন, একটু আগে বলছিলেন লোটন, আমরা 17 বছর ঈদ হয়েছে বিএনপি বা বিরোধী দলের জোটের একটা বিশাল অংশকে বাদ দিয়ে। এমনকি আপনি ধরুন আমাদের যে হাইকোর্টের সামনে যে বিশাল জাতীয় ঈদগাহ যে ময়দান, সেখানে কিন্তু এক অংশ পুরোপুরি অনুপস্থিত ছিল। এবারও কিন্তু আরেকটা অংশ কিন্তু অনুপস্থিত। অভ্যুত্থানের পরে তারা কিন্তু এই ঈদের জামাতের মধ্যে তাদের কিন্তু তারা যারা পালিয়ে গেছেন তাদের কথা তো আলাদা, তারা কিন্তু নেই। এখনো একটা ভাগে বিভাজন আছে। তো আপনি এরকম যাদের অপরাধ আছে বা যাদের ব্যাপারে আপনি অভিযোগ করবেন, ফৌজদারি অপরাধ, ট্রাইব্যুনাল আছে, বিচার করবেন। কিন্তু অন্যতর ক্ষেত্রে সমাজকে যদি আপনি 5, 10, 20 বছর যদি আপনি সামনের দিকে তাকান, যদি এগোতে চান, তাহলে যদি আপনি বলছেন যে বহুত্ববাদী সমাজ করবেন, ইনক্লুসিভ সমাজ করবেন, তাহলে এটা কেবলমাত্র পার্লামেন্টের বিরোধী দল নয়, যত রাজনৈতিক দল আছে, বিরোধী দল আছে, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো ফৌজদারি
অপরাধের কোনো অভিযোগ নেই, জি। তাদের জন্য স্পেসটা কি হবে, এটা এই সরকারের জন্য গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক প্রশ্ন, গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। যে আপনি একটা ঐক্যের জায়গাটা যদি আপনি তৈরি করতে চান, সামগ্রিকতা ভেবে আপনাকে সামনের দিকে এগোনো হবে। আমি আশা করি পার্লামেন্টে আলোচনা হবে, 29 তারিখ থেকে যে পার্লামেন্ট শুরু হবে, আর যেটা জুলাই সনদ নিয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদের সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে কিনা, যেটা আমরা ধরুন গণভোটের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটা, তো সেদিক থেকে এটা নিয়ে একটা উত্তপ্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেটা আমি মনে করি খারাপ কিছু না। সেটা দেখা যাক 29 মার্চ। আমি মনে করি জি। বিএনপি নিশ্চয়ই ব্যাপারে তারা তাদের ভূমিকা পালন করবেন, যেহেতু বিএনপি জুলাই সনদের স্বাক্ষরকারী, বিএনপি গণভোটের পক্ষ, তারা সেখানে তারা ক্যাম্পেইন করেছেন। বিএনপি নিশ্চয়ই ব্যাপারে দেশ জনগণকে আশ্বস্ত করবার মতন নিশ্চয় বক্তব্য আগামী পার্লামেন্টে তারা দেবেন। আমি মনে করি গণতন্ত্রের এটাই হচ্ছে সৌন্দর্য, এটাই বৈশিষ্ট্য। নানা প্রশ্নে বিতর্ক থাকবে, ভিন্নমত থাকবে, আপত্তি থাকবে, শেষ পর্যন্ত আলাপ আলোচনা করে একটা ন্যূনতম বোঝাপড়ার জায়গায় আমরা আসতে পারবো। বাংলাদেশকে সে পথে হাঁটতে হবে। আমি এই পরামর্শগুলো, হ্যাঁ, এই পরামর্শগুলো নিই এবং এটা নিয়ে ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আপনার কাছে আসি। একটা দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন আপনি, অনেকগুলো বিষয় আসলে আপনার কাছে নিয়ে আসতে চাই। প্রথমত যে কথাটা জনাব সাইফুল হক চমৎকার করে বললেন যে এখনো সমাজে কিছু বিভাজন রয়ে গেছে। রাজনৈতিক দলগুলো 17 বছর যারা ছিল তারা অপর পক্ষে যারা আছেন তাদেরকে চূড়ান্ত পর্যায়ে দমন নিপীড়নের মধ্যে রেখেছিল, যে কারণে ঈদের যে জামাত, সেই জামাতের মধ্যেও তাদেরকে দেখা যায়নি, নিরাপত্তাহীনতায় শঙ্কার মধ্যে তারা থেকেছেন। এরপর যখন আসলে পালা বদল হলো এবং একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের কথা আমরা বললাম, গণতন্ত্রের পুনর্রচনা হলো, ঠিক সেই সময় আমরা দেখলাম একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হলো। এখনো বিভাজনের কথা বললেন জনাব সাইফুল হক, যারা আসলে সক্রিয়ভাবে রাজনীতিতে নেই কিন্তু রাজনৈতিক দলকে সমর্থন করেছেন, যাদের বিরুদ্ধে আসলে কোনো মামলা, কোনো রকমের আইনি জটিলতা নেই, তারাও কেন আসলে পালিয়ে থাকবে? তারাও তো এই ঈদগাতে সামিল হতে পারে। তারা আসলে কতটা নিরাপত্তার জায়গায় থাকবে সেটাও তো একটা প্রশ্ন বটে। আপনার দৃষ্টিকোণ থেকে যদি ব্যাখ্যা করেন। ধন্যবাদ একাত্তরকে এবং আমার সহ আলোচক বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব শামসুজ্জামান দুদু ভাই এবং সাইফুল হক ভাই এবং স্টুডিওতে আছেন জনাব লিটন ইকরাম সাহেব এবং যারা দেখছেন এই রাতে আমাদের প্রোগ্রামটাকে, সবাইকে ঈদের শুভেচ্ছা। আসলে এইবার ঈদটা একটু ডিফারেন্ট, কারণ 2024 সালে আমরা শেখ হাসিনার সাথে ঈদ করেছি, আবার 2025 সালে ডক্টর ইউনূসের সাথে ঈদ করেছি, আবার 2026 সালে এসে আমরা জনাব তারেক রহমান সাহেবের সাথে ঈদ করছি, মানে একদম ঠিক 365 দিন পর পর অথবা 64 দিন পর পর। এটা একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা 18 বছর পরে জনাব তারেক রহমানের বাংলাদেশে অনেকদিন নির্যাতনের পরে, নির্বাসনের পরে ঈদ, আর 36 বছর পরে বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী যিনি একজন রাষ্ট্রপতির সাথে কোলাকুলি করার সুযোগ পেয়েছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবার ঈদের কিছু কোনো মানে যাত্রাপথে ভোগান্তি, কিছু ভোগান্তি ছাড়া মানুষ সুন্দরভাবে ঈদ পালন করেছে এবং এনজয় করছে এখন পর্যন্ত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঈদে মানুষের মধ্যে একটা আসলে আশঙ্কা কাজ করছে যে ইরান যুদ্ধ নিয়ে পরে, ঈদের পরে কি হবে, জ্বালানি নিয়ে কি সমস্যা বাংলাদেশ ফেস করতে যাচ্ছে, বা সেটা আমাদের ইকোনমিতে কি ইফেক্ট করছে, সেটা একটা বড় আশঙ্কার বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আলোচনা এসছে সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা কোনো ধরনের ডিরেক্ট কোনো কিছুতে অংশগ্রহণ করেনি, কোনো নির্যাতনে ছিল না, তাদের সাফারেন্সের বিষয়। আসলে আওয়ামী লীগের ব্যাপারটা আসলে বলতে গেলে এরকম বলতে হয় যে তারা বিএনপি থেকে, জামাত থেকে এটা করতে গিয়ে তারা নিজেরা আত্মহত্যা করে ফেলেছে এবং তারা যখন নিজেরা নিজেদেরকে মেরে ফেলেছে, এটা বলতে হবে, এটা নিজেদের দেউলিয়া ঘোষণা করে ফেলেছে এবং রাজনৈতিকভাবে তারা আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার পরের একটা সাইড ইফেক্ট আছে, সেই সাইড ইফেক্টটা কিন্তু যদিও বা বর্তমান দায়িত্বশীল রাজনীতি দল যারা আছেন, সেটা বিএনপি, জামাত, এদের কারণে যেটা বড় ধরনের একটা ম্যাসাকার হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি।
কিন্তু তারপরে দেশে কিন্তু বেশ হাজার খানিক মামলা দাখিল হয়েছে বিভিন্ন ব্যক্তি পর্যায়ে পর্যায়ে বিভিন্ন ইনফরমেন্ট বা যারা বাদী বলে তাদের মাধ্যমে। সেখানে কিন্তু অনেক, আমরা বলতে পারি অনেকের নাম স্পেসিফিক আছে, অনেকের নাম অজ্ঞাতনামা আছে, অনেকের নাম আবার তদন্তে আসতেছে। সেই এতগুলো মামলার কিন্তু কোনো মামলারই কিন্তু এখন পর্যন্ত কোনো চার্জশিট হয়নি। এখন যখন পর্যন্ত কোনো মামলার চার্জশিট হয়নি তখন পর্যন্ত আমরা আসলে সে কেন সাফারিং করছে, সে কেন আছে, এটা কিন্তু আসলে এখন স্পেসিফিক্যালি বলতে গেলে দেখা যাবে কি জুডিশিয়াল প্রসেসটাকে মানে আমরা কথা আসে, কারণ হচ্ছে এটা তো আলটিমেটলি পুলিশ কয়দিন চার্জশিট দেওয়ার মাধ্যমে সেটা শুরু হবে কে আসলে অংশগ্রহণ করেছে, কে পেছন থেকে অর্থ জুগিয়েছে, কে সাপোর্ট দিয়েছে, বা কে বেনিফিশিয়ারি। হয়তো সে সামনে ছিল না কিন্তু সে আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে বেনিফিটেড হয়েছে। জি। এখন সে কথাগুলো আসলে চার্জশিট দেওয়ার মাধ্যমেই সলভ হবে। তারপরও আমরা দেখতে পাই অনেকেই আসলে সে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের জন্য আমাদের সমবেদনা। কিন্তু এটা আলটিমেটলি সলিউশনটা হবে এই চার্জশিট দেওয়ার মাধ্যমে। চার্জশিটে যারা রিলিজ হয়ে যাবেন তারা আলটিমেটলি এখান থেকে মুক্ত, তারা আর সাফার করতে হবে না। আর যাদের চার্জশিটে নাম আসবে, নতুন ভাবে অনেকের নাম ইনক্লুডও হতে পারে, আচ্ছা, তারা হয়তো ট্রায়াল ফেস করবে। ঠিক আছে।